আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ 17/5/2024 রোজ শুক্রবার। এখন সময় সকাল 5:45। আর এই এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রওনা করলাম হচ্ছে একটি পিকনিকের উদ্দেশ্যে। আর আমাদের পিকনিকটা আয়োজন করা হচ্ছে গাজীপুরের যে কোনো একটা রিসোর্টে, যদিও আমি শিওর জানি না যে রিসোর্টটার নাম কি। আর পিকনিকটা আয়োজন করা হচ্ছে ইয়ামাহা শোরুমের পল্টন ব্রাঞ্চের থেকে। ইয়ামাহা শোরুমের পল্টন ব্রাঞ্চ থেকে আয়োজন করা হচ্ছে। আমারই খুব কাছের এক ছোটো ভাই, ও আর কি আমারে নিয়ে নিছে। ওই জায়গা থেকে ফোন দিল, বললো যে ভাই আপনার নামে একটা ফর্ম পূরণ করে দিয়েছে, আপনি আগামীকাল সকালে চলে আসবেন। তো ওই উদ্দেশ্যে আর কি রওনা হলাম এখন একা একা। যেহেতু খুব সকাল, তেমন একটা গাড়ি ঘোড়ার চাপও নাই, কোলাহলও নাই, খুব ঠান্ডা পরিবেশ। এর ভিতরে আর কি রওনা হলাম হচ্ছে ইয়ামাহা শোরুমের যে পল্টন ব্রাঞ্চ আছে ওই জায়গায়। তো প্রথমে আমি ওই জায়গায় যাব, ওই জায়গায় যে তারপর সবাই একসাথে হয়ে ওই জায়গা থেকে আবার রওনা হব হচ্ছে পূর্বাঞ্চল যে 300 ফিট আছে ওই জায়গায় আবার কিছু লোক থাকবে। ওই জায়গা থেকে ওনাদেরকে নিয়ে পরে একসাথে আর কি যে গাজীপুরের উদ্দেশ্যে ওই জায়গা থেকে রওনা হব। তো এই উদ্দেশ্যে আর কি রওনা হলাম, ধীরে সুস্থে আস্তে আস্তে রওনা হলাম পল্টনের উদ্দেশ্যে। এখন দেখি আস্তে ধীরে যাই। আর সকাল সকাল গাড়ি চালানোর মজাই আলাদা। কোনো জ্যামজট নাই, কোনো কোলাহল নাই, কোনো ধুলাবালি নাই, একদম নিরিবিলি পরিবেশে রওনা হলাম। তো পাশে থাকুন, দেখতে থাকুন। চলে যাচ্ছি ইয়ামাহা শোরুমের পল্টন ব্রাঞ্চ। আর এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের যে মেয়র হানিফ ফ্লাইওভার আছে, এটার উপরে সত্যি সকালবেলা জিনিসটা অবশেষে চলে আসলাম ইয়ামাহা শোরুমের সামনে। শোরুমের সামনে আসার পর আমি একটা লোকও দেখলাম, অথচ আমারে গতকালকে রাত্রে ফোন দিয়ে বললো যে একবারে কারেক্ট 7টা বাজে ওই জায়গায় থাকতে। তা আমি অবশ্যই একটু আগে আগে চলে আসছি, কিন্তু তারপরে একটা লোকও পাইলাম না। আমি আইসা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করলাম ওই জায়গায়। 1 ঘন্টার মতো ওয়েট করার পরে দেখলাম যে কিছু ভাইয়েরা আসলো, পরে ওনাদের সাথে একসাথে রওনা হলাম। এখন আমি হচ্ছে ফ্লাইওভারের উপরে অবশেষে ঢাকার কোলাহলযুক্ত রাস্তা শেষ করে আমরা ঢুকে পড়লাম পূর্বাঞ্চল 300 ফিটে। সত্যি অসাধারণ। আমি প্রথম আসলাম 300 ফিটে, এর আগে কখনো আসা হয় নাই। দেখার মতো রাস্তা, কোনো জ্যামজট নাই, কোনো কিচ্ছু নাই, একদম নিরিবিলি পরিবেশ। কিন্তু দরবেশ বাবাদের ভয় আর কি জোরে টানাও যাইতেছে না। ঢোকার আগে শুনলাম এই জায়গা থেকে নাকি যদি ওই স্পিড 60-এর উপরে উঠে আর কি স্পিড গান মেরে ওটার জরিমানা দিতে হয়। এজন্য তারপর আর কি করার, রাস্তা ধীরে চলতে 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 কচ্ছপের গতিতে চলা শুরু করলাম। দেখি কত পর্যন্ত যাওয়া যায়। So I pray I'm on the right path, 'cause where I'm going I don't know, but I hope I find the answers somewhere down the road. এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ভাইরাল পয়েন্ট। সবাই এসে ছবিতে, 'cause yesterday's gone, see what the future holds. চলো যেতে start the day, find my way somewhere down the road. অবশেষে আমরা 300 ফিট পার হয়ে চলে আসলাম হচ্ছে 300 ফিটের পর একটা জায়গা আছে, সেই জায়গার নামটা আমি জানি না। ওই জায়গায় সবাই
সবাই একসাথে পার্কিং করে আমরা সবাই একসাথে নাস্তা করতেছি। নাস্তা করবো এখন, নাস্তা করে একসাথে আরো কিছু বাইক আসবে। এই জায়গায় আছে মাত্র 28টা, আরো বাকি আছে 8টা। একসাথে নাস্তা করা শেষ। এখন আমরা সবাই একসাথে অবশেষে রওনা করে দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। দেখি কতটুকু যাওয়া যায়। Keep moving on, 'cause yesterday's gone. See what the future holds. Start the day and find my way somewhere down the road. Yeah, I've been staring up at this mountain. আসলে আমাদের সাথে ওই শোরুমের দুইটা বড় ভাই ছিল, নাম হচ্ছে বাদন ভাই, আর আরেকজনের নাম আমার জানা নাই। ওনারা দুইজন আমাদের খুবই সবাইকে সাপোর্ট চিনি না somewhere down the road. Yeah, gotta keep moving on, 'cause yesterday's gone. See what my future holds. Start the day, yeah, find my way somewhere down the road. So off I go to face the unknown somewhere down the road. বুলেটের গতিতে চলতেছে, অথচ রাস্তা শেষ হইতেছে না। আমি চলতে 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 বারবার চিন্তা করতেছি যে আমরা কি মনে হয় যে কিশোরগঞ্জ বা জামালপুর পার হয়ে গিয়ে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে যেতেছি কি আগে জানি। যদিও বাংলাদেশটা এত ছোট, কিন্তু এত রাস্তা। অবশেষে চলে আসলাম আমাদের বাড়িতে। আমার বাড়িতে এসে তো আমাদেরকে অনেক কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আস্তে আস্তে আমাদের 11টা-12টা বাজছে। লিচু খাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে ক্রিকেট খেলার উদ্দেশ্যে। ওনাদেরই পরিচিত একটা স্কুল আছে, ওই জায়গায় স্কুলের মাঠে সবাই মিলে ওই জায়গায় ক্রিকেট খেলা। আর গাজীপুরের রাস্তায় সুন্দর, যা মুখে বলে প্রকাশ করার মতো। ফাইনালি আমরা চলে আসলাম ক্রিকেট খেলার মাঠে। এখন এই জায়গায় দুইটা টিম গঠন করা হবে। পরে আমি সাজেশন দিলাম যে ইন্ডিয়া আর ভারত নামে দুইটা টিম করতে। পরে সবাই হাসাহাসি শুরু করছে যে ইন্ডিয়া আর ভারত একই দল, ওইটাই করে। পরে শুরু হয়ে গেল ক্রিকেট খেলা। আমাদের যে বিপরীত দল ছিল ওনারা অনেক রান চুরি করছে, প্রায় 25 রানের মতো চুরি করে ওনারা আমাদেরকে টার্গেট দিয়েছিল হচ্ছে 85। 10 ওভারের খেলা 85। যদিও আমার হাঁটুতে ব্যথা ছিল, আমি তবে পরবর্তীতে ম্যাচ আমরাই জিতছি। পরে একটি গাছের দেখা বললো চোখে। গাছটার নাম আমি সেও জানি না, সম্ভবত বয়স নাকি প্রায় 300-400। যদি 5 জনে হাত দিয়ে বের দেয় তাইলে হয়তো বা এটা বের আসতে পারে। এত ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না, এটা অনেক বয়স প্রায় 200 বছর। পরে ওই জায়গার লোকের সাথে কথা বললাম, ওনারা বললো যে অবশেষে ক্রিকেট খেলা শেষ করে আমরা রওনা হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এর ভিতরে চোখে আমরা একটা মাটির ঘর, সত্যি সুন্দর দেখতে।
প্রায় মানে সিমেন্টের ঘরের মতো দেখতে, কিন্তু মাটির ঘর, প্রচুর ঠান্ডা থাকে এগুলোর ভিতরে। অবশেষে খেলাধুলা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে পরে রওনা হলাম হচ্ছে গোসল করার উদ্দেশ্যে সুখসাগর রিসোর্টে। গাজীপুরের এই জায়গায় আমার আগে কখনো আসা হয়নি। মানে এত গাছ আর এত সুন্দর পরিবেশ, যা বলে প্রকাশ করার মতো না। সত্যি জায়গাটা অসাধারণ ছিল। অবশেষে চলে আসলাম সুখসাগর রিসোর্টে। আমাদের এন্ট্রি করতেছে আর গণনা করে প্রবেশ করছে আমরা কতজন, এটা আবার খাতা এন্ট্রি করে রাখবো ওনারা। শেষে ঢুকে যে যার মতো গাড়ি পার্কিং করে রাখতেছে ভিতরে, যার যার সেফ মতো জায়গায়। আর এই যে এখন কথা হচ্ছে সুখসাগর রিসোর্টের মালিকের সাথে, যে কতজন আমরা আসছি, কতজনের আয়োজন কিভাবে কি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে ওই রিসোর্টের মালিকের বাড়ি। অবশ্যই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা সুইমিং পুলে। এর ভিতরে শুরু হচ্ছে পানির নিচে। পানিতে যাওয়ার আগে আমার ক্যামেরা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এটা কি পানির নিচে আদৌ নিতে পারবো নাকি পারবো না, যদি আমার পানি ঢুকে নষ্ট হয়ে যায়, এই জন্য খুব টেনশনে ছিলাম। অবশেষে রিস্ক নিয়ে নেমে গেলাম, তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছুই হয় নাই, ঠিকঠাক মতো আছে। সত্যি সারাদিনের যে ক্লান্তি ছিল ওইটা আর কি সুইমিং পুলে নামার পর একদম শেষ নিমিষে। মনে হচ্ছে যেন দেহের ভিতরে ফুল চার্জ হয়ে গেছে, আমার 100% চার্জ। অবশেষে আমার সাথে যোগ দিল একটা হুঙ্গুর যোগ দিল পানির নিচে। তো প্রায় অনেকক্ষণ ডুবাডুবি করার পরে ভাবলাম যে না, আর না, এখন আমি উঠে যাই। পরপর উঠে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমার মতো আমি সিঙ্গাপুরের বাঘ এই জায়গায় চলে আসছে। সত্যি রিসোর্টটা ছোটখাটোর ভিতরে অনেক সুন্দর। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, যদি গার্ডিয়ানের সাথে বাচ্চা আসে। আর এই হচ্ছে জলহস্তি, পানিতে ডুবাডুবি করার পরে খুবই ক্লান্ত এখন দোলনা খাইতেছে। আর এই হচ্ছে আরো 2টা জলহস্তি, চেহারার অবস্থা একদম শেষ, মনে হচ্ছে যেন ইটবাটায় কাজ করে। সত্যি কিছুক্ষণ পর পর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি ডেকোরেশন করছে, দেখতে অসাধারণ লাগে। মানুষ ঘুরলে যে মন ফ্রেশ হয় আমি এই প্রথম বুঝলাম। সত্যি ঢাকার যে কোলাহলপূর্ণ যানজট, কাজের চাপে ব্যস্ত থাকার পরে মানুষের মন মানসিকতা এমনি খিটখিটে হয়ে যায়। আর এই জন্য ঘোরার কোনো বিকল্প কিছু নেই, আপনারা চলে আসতে পারেন এই সুখসাগর রিসোর্টে মন ফ্রেশ করার জন্য। এই বাস আমার জীবনের প্রথম দেখলাম, একদম সোজা লাঠির মতো, কোনো ডাল নাই, কোনো কিচ্ছু নাই, একদম সোজা। আর বাঘের চেহারা হচ্ছে কি আমাদের দেশি কুত্তার মতন, যদিও বডিটা বাঘের মতন, আমাদের চেহারাটা হচ্ছে দেশি কুত্তার মতন। মনে হয় যে মুখ বাড়াকে ভারী দিতে একদম চেহারা বাঘ হয়ে গেছে। এটা হচ্ছে নতুন একটা ফুয়ারা, যদিও এখনো উদ্বোধন হয় না, চালু হয় না, এটা একটা ফুয়ারা তৈরি করছে।
জিরাফ তৈরি করে আছে, তারাই আছে। তো জিরাফের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, জিরাফের যে ডোরাকাটা চিহ্নগুলো আছে এগুলো একটা ডোরাকাটার সাথে আরেকটা শরীরের যে ডোরাকাটা এই গাছটাতে প্রচুর কাঁঠাল ধরে আছে। তারপর অনেকক্ষণ রিসোর্টে থাকার পর ওই জায়গা থেকে বের হয়ে আমরা ওই জাহিদ ভাইয়ের বাসায় চলে আসলাম। জাহিদ ভাইয়ের বাসায় এসে রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বের হয়ে গেলাম হচ্ছে গাজীপুরের যে ঐতিহ্যবাহী শালবন। তা ওনারা আর কি নিয়ে আসলো শালবন দেখার উদ্দেশ্যে। মানে আমি আগে কখনো শালবন দেখি নাই, তবে শালবন যে এত সুন্দর হয় তা কল্পনাও করিনি। মানে দেখার মতো দৃশ্য, আপনারা সামনে থেকে না দেখলে বুঝছেন না যে কত সুন্দর দৃশ্য। শালবনের যে মাটিগুলো আছে এত শক্ত, মনে হয় যেন বালি আর সিমেন্ট দিয়ে আর কি ঢালাই করে রাখছে, এরকম মনে হয়। অবশ্যই সবাই একের পর এক পিছন চলতে শুরু করলাম আমরা। যে শালবনের শেষ মাথা বলতে পরবর্তীতে না ওই জায়গা থেকে আমাদেরকে পিছন থেকে ডাকলো যে না আমরা এইটাতে যাবো না, ওই পাশে আর একটা বড় শালবন আছে ওইটাতে যাবো। কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। পরে সবাই আর কি গাড়ি ঘোরায় রওনা করলাম হচ্ছে বড় শালবনের উদ্দেশ্যে। বড় শালবনের উদ্দেশ্যে রওনা করলাম, কিন্তু রাস্তা হচ্ছে রাঙামাটির মতো, কিছুক্ষণ উঁচা কিছুক্ষণ নিচা, তবে ভালোই লাগতেছিল। তারপর সবাই একের পর এক পিছন ছুটতে লাগলাম বড় শালবনের উদ্দেশ্যে। এই জায়গায় আসার পরে বেল লাগছে যে ভুল রাস্তায় চলে আসছি। পরে আর কি করবো, পরে গাড়ি ঘুরায়া ঢাল, মানে পাহাড়ের ঢালের মতো ওই জায়গাটি একের পর এক অবশেষে আমরা বড় শালবনের উপরে চলে আসলাম। এই জায়গা থেকে ভিউটা ছিল সত্যি অসাধারণ। এই পাশে হচ্ছে লেক, অনেক ধরনের পাখি আসে লেকের ভিতরে। শান্তিপূর্ণ একটা পরিবেশের জায়গা। অবশেষে বড় শালবন ঘোরার পরে দেখার পরে আমরা এই জায়গা থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পালা, সবাই এক এক করে এই জায়গা থেকে নামতেছে। তো এই জায়গা থেকে যাওয়ার পরে আমরা তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। যদিও আগে কখনো আমার এইভাবে ভিডিও করা হয় নাই বা ভয়েস দেই নাই, যদি ভয়েসে কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এক এক করে সবাই নামতেছে। এই জায়গা থেকে যাওয়ার পর আমরা জাহিদ ভাইদের বাসায় যাব। ওই জায়গা থেকে লেচু আছে, লেচু পার্সেল করে নিয়ে পরে হচ্ছে আমরা ওনাদের বাসা থেকে বিদায় নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।